বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে দুই বন্ধুর, রাকেশ বাবু আর অনিমেষ বাবু। দুজনেই ওনারা স্কুল টিচার আর কি। একজন একজন ম্যাথের টিচার, রাকেশ বাবু ম্যাথের টিচার, আর অনিমেষ বাবু হচ্ছে ইংলিশের টিচার। দুজনেই একই স্কুলে চাকরি করে কলকাতাতে। তো দুজনের সাথে খুব গভীর বন্ধুত্ব বলতে গেলে, মানে হরিহর আত্মা বলতে গেলে, খুব ক্লোজ ফ্রেন্ড আর কি বলতে গেলে। তো রাকেশ বাবুর একটি ছেলে ছিল। ওই ছেলেটি বয়স ছিল মোটামুটি 15 কি 16, মানে মাধ্যমিক দেওয়ার মতো। আর অনিমেষ বাবুর একটি মেয়ে ছিল, মেয়েটির বয়স 10 কি 12 এরকম। তো ওদের দুই ফ্যামিলির মধ্যে খুব বন্ধুত্ব আর কি বলতে গেলে। মাঝে মাঝে আসা যাওয়া হয়, মানে এক পাড়াতেই যেহেতু বাড়ি, সেহেতু মাঝে মাঝেই আসা যাওয়াটা বেশি হয়ে থাকে। মানে ফাঁকা টাইম পেলে মানে চলে আসে একেবারে ঘর। তো রাকেশবাবু কথা দিয়েছিলেন যে আমার আমার ছেলের সাথে কিন্তু তোর মেয়েরই যেন বিয়ে হয়। আর অনিমেষ বাবু, যেহেতু রাকেশ ভালো ছেলে, ভালো ভদ্রলোক, তার মানে ওনার ছেলেও বেশ ভালোই হবে ওনার মতনই। তো বলে হ্যাঁ ঠিক আছে, তোর ছেলে যখন তখন কথা দিয়ে রাখলাম, তোর ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। তো ওরা ছোটবেলার থেকেই ওরা খেলতো। রাকেশ বাবুর ছেলের নাম হচ্ছে অজয়, আর অনিমেষ বাবুর মেয়ের নাম হচ্ছে রিম্পা। তো ওরা দুজন ছোটবেলার থেকেই একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আর কি। আর তখন ওরা ওরা জানতে পারে ওদের বিয়ের কথা, কিন্তু ওরা তখন অতটা ম্যাচিওর না, মানে বিয়ে জিনিসটা কি অতটা ওরা সিরিয়াসলি নিত না আর কি, বন্ধুর মতো খেলতো। তো এই করে মোটামুটি 20 বছর কেটে গেল। রাকেশ বাবু প্রায় আর 1-2 বছর পরেই রিটায়ার করবেন। অনিমেষ বাবু রিটায়ার করে গেছেন। মানে অনিমেষ বাবু ওর থেকে 2-3 বছরের বড় ছিলেন আর কি। তো 3 বছরের বড় মানে কি আর কত বড় বন্ধুত্বের, তো সে 1-2 বছর 2-3 বছরের বড় হতেই পারে। তো অনিমেষ বাবু রিটায়ার করে গেছিলেন। আর রাকেশ বাবুর আর এক 1 কি 2 বছর ছিল, মানে প্রায় রিটায়ার হয়ে যাবো আর কি। তো ওনার ছেলে অজয়, রাকেশ বাবুর ছেলে অজয় একটি চাকরি পায়, বড় গভর্নমেন্টের চাকরি পায়। তো যেমন কথা দিয়েছিল অনিমেষ অনিমেষ বাবু যে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, তোর ছেলেকে আমার জামাই করব, তেমনি রাকেশ বাবু বলেছিল যে রিম্পাকে আমি আমার বৌমা করব। তো মাঝে একটি দুর্ঘটনা ঘটলো। রিম্পার মা মানে অনিমেষ বাবুর ওয়াইফ হার্ট অ্যাটাকে হঠাৎ মারা যান। তো রিম্পা তো এটাতে প্রচণ্ড কষ্ট পায়, অনিমেষ বাবু দুঃখ পায়। তো 1 বছর বিয়েটা মানে বিয়ের প্রোগ্রামটা বন্ধ রাখলো, যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। তো মাঝে মাঝে ও কাঁদতো রিম্পা, যেমন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন। তো অনিমেষ বাবু মাঝে মাঝে মেয়েকে বোঝাতো যে প্রত্যেক মানুষকে একদিন মরতে হবে, আমাকেও হয়তো একদিন মরতে হবে। তখন রিম্পা কেঁদে উঠছে, না বাবা তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না। আর রাকেশ বাবু কিন্তু রিম্পাকে নিজের মেয়ের মতনই মনে করতো। ও কিন্তু অজয়কে আর রিম্পাকে আলাদা চোখে দেখতো না, ওকে ও নিজের মেয়ের মতনই মনে করতো। 1 বছর পর পরিস্থিতি একটু ঠিক হওয়ার পর দুজনে বিয়ে হয়, লগ্ন টগ্ন দেখে ওদের দুজনকার বিয়ে ঠিক করা হয় ডেটে। বিয়ে হয় ডিসেম্বর মাসে। তো দুপক্ষেরই আত্মীয় স্বজন আছে, সে প্রচুর, মানে দারুণ ব্যাপার বিয়ে বলতে গেলে। প্রচুর লোক হয়েছিল, আত্মীয় স্বজন পাড়ার লোক প্রচুর। ওনার বন্ধুরা এসেছিলেন, রাকেশ বাবুর বন্ধুরা, অনেক সব বন্ধুরা, মানে পুরো স্কুলের টিচাররা বা আরো যারা ম্যাডাম ছিলেন তারা সবাই এসেছিল।
আর বাকি তো বন্ধু বান্ধব পাড়ার মধ্যে যারা আত্মীয় সব, মানে প্রচুর লোক হয়েছিল। তো বিয়ের পর বলে অনিমেষবাবু বলে যে যে বাবা আমার মেয়েটাকে একটু দেখবে, ও একটুতেই চঞ্চল টাইপের আর কি, ও কোনো জায়গায় স্থির থাকতে পারে না, একটু চঞ্চল টাইপের। বাবা তো বাবা ও যায় একটু দেখবে। তো বললো যে আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। তারপর তো বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল, সেই তো একই পাড়ায়, একটু হয়তো দূরে আর কি। তো রাকেশ বাবু তো ওকে নিজে মানে রিম্পাকে নিজের মেয়ের মতনই দেখতো একদম। আর রিম্পাও মানে ওর শ্বশুর মশাই রাকেশ বাবুকে কিন্তু নিজের বাবার মতো ভালোবাসতো। এমনটা না যে শ্বশুর মশার চোখে দেখতো, রিম্পা ওর মানে রাকেশ বাবুকে বাবার মতো ভালোবাসতো। তো এইভাবে অনেকদিন কেটে যায়। ওদের একটি ছেলে একটি মেয়ে হয়, ছেলেটি বড়, আর তার 3-4 বছর পর মেয়েটি হয়, মানে ছেলেটি বড় আর মেয়েটি ছোট। তো মোটামুটি তার বছর 8-10 পর ছেলেটিও বড় হলো, মেয়েটিও বড় হলো। ছেলেটির বয়স ওই তখন 12 থেকে 14, আর মেয়েটি তখন ওই 8 কি 9। তো ওরা এক বলে যে চলো কোথাও বাইরে থেকে ঘুরে আসি একবার আমরা। তো বললো চলো হিল স্টেশনে যাই, ঠান্ডা ঠান্ডা বেশ গরম পড়েছে, তো এখন হিল স্টেশন থেকে ঘুরে আসি। তো ওরা হিল স্টেশনে ঠিক করে যাবো বলে। তো সব কিছু প্ল্যানিং হয়, জিনিসপত্র হোটেল বুকিং টুকিং সব কিছু হয়। তো ওরা হিল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। 4 জন, রাকেশ আছে, রিম্পা আছে, আর ওর 2 ছেলে মেয়ে আছে। তো ওরা পাহাড়ি এলাকায় গিয়ে হঠাৎ করে একটা জায়গায় গাড়ি খারাপ হয়ে যায়। রাস্তাটা অনেক বড় কিন্তু পাশে বিশাল বড় খাদ বলতে গেলে একটা, মানে একবার পড়লে মানে হাত পা ভাঙা, একবার সোজা মৃত্যু বলতে গেলে, একবার যদি পড়ে যায় ওখান থেকে। কিন্তু রাস্তাটা এমনি অনেকটাই চওড়া। তো হঠাৎ এক সময় গাড়িটা খারাপ হয়ে যায়। তখন চেক করলো যে কিছু গোলমাল হয়েছে গাড়িতে কিনা, বনেটটা খুললো গাড়ির। রাকেশ বাইরে বেরিয়ে তখন চেক করলো। তো রাকেশ বারবার ও কিন্তু বারবার ফোনটা ঘাটছিল বারবার, মানে কেউ যেন এমন ভাবে ফোন ঘাটছিল যেন কেউ যেন ও জন্য অপেক্ষা করছে ওখানে, বা ও হয়তো কাউকে ডাকবে হয়তো মনে করছে, বারবার ফোনটা চেক করছে। তুই মনে মনে কি বিড়ি করছে। আর ওরা তো বাচ্চা ছেলে, ওরা বুঝতে পারছে না, ওরা বলছে বাবা তাড়াতাড়ি করো, বাবা দেখো কি হয়েছে, চলো বাবা। ওরা তো এক্সাইটেড, নতুন জায়গায় যাচ্ছে বলে। তো রিম্পা বললো আমার পাটা একটু ব্যথা করছে, তখন বসলাম, তো আমি একটু বেরোই। তো তখন রাকেশ বলে দাঁড়াও, এই জায়গাটা কিন্তু ভালো না, দেখো কত খাদ আছে, দেখো একটু এদিক ওদিক হয়ে পড়ে যেতে পারে, তুমি গাড়িতেই বসো। তো বললো যে না না কিচ্ছু হবে না, তুমি দেখো ঠিক, আমি সাবধানে থাকবো। তো বাচ্চাগুলোকে বললো তোরা গাড়ির থেকে বেরোস না, তোরা গাড়িতেই থাক, তোদের জানলাগুলো খুলে দিচ্ছি আমি। তো বাচ্চাগুলো গাড়ির মধ্যেই খেলা করতে শুরু করলো, খেলা করতে মানে বাচ্চা ছেলেরা যেমন করে আর কি। তো হঠাৎ করে একটা বিশাল আওয়াজ শোনা যায়, একটা গাড়ি পেরিয়ে যায়। গাড়ি বলতে মানে একটা স্কুটির মতো পেরিয়ে যায়। আর তখন সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আসে, আওয়াজটা আর কারণ নয়, আওয়াজটা হচ্ছে রিম্পার। তো সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো, মানে কি দেখবে, মানে খাদে তুমি আর দেখাই যাচ্ছে না, কিন্তু রিম্পাকেও দেখা যাচ্ছে না। তখন ওর ছেলে মেয়ে বলে উঠলো মা পড়ে গেল, মা পড়ে গেল। স্কুটির থেকে একজনকে ধাক্কা দিয়ে চলে গেল, মুখটা চেনা যাচ্ছে না, কিন্তু স্কুটির থেকে কেউ যেন একজন ধাক্কা দিয়ে চলে গেল। তো তারপর তো ওখানে ডেড বডি খুঁজে পাওয়া তো খুব মুশকিল, এত নিচে খাদ। তারপর ওরা ঘরে ফিরে এলো, ঘরে ফিরে আসার পর তো বললো রাকেশ বাবু, রাকেশ বাবুকে। অনিমেষ বাবু জানতে পারলো, অনিমেষ বাবু তো মানে পাগলের মতো অবস্থা, একই স্ত্রী মারা গেছে, তারপর আবার মেয়েও ছেড়ে চলে গেল, মানে পাগলের মতো অবস্থা।
তো রাকেশ বাবু শুনেও তো একবারে নিজের মেয়ে চলে যাওয়ার মতো একবারে, মানে বলে হয়তো ওটা বোঝানো যাবে না সিচুয়েশনটাকে। তো রাকেশ বাবু বললো উনি বাবুকে, ও তুই যতক্ষণ না ঠিক করছিস, মানে যতক্ষণ না তোর মন ভালো খারাপ, ততক্ষণ তুই আমার ঘরেই থাক, শুধু আমি আছি কি, আমি আছি, তোর বৌদি আছে। তখন দাদা স্ত্রী বললো, ওনারা বললো যে দাদা আপনি এখানেই থাকুন। তো তখন অনিমেষ বাবু বললো যে ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথেই ঘরে থাকছি। তো কিছুদিন পর অনিমেষ বাবু বললো যে ঠিক আছে, না অনেকদিন তো হলো, এবার যাই, এবার আমি আমার বাড়িতে যাই, নাহলে আমার মনে হচ্ছে মেয়ে যেন ওখানে অপেক্ষা করছে আমার বাড়িতে আমার জন্য, আমার স্ত্রী অপেক্ষা করছে। তো বললো, তো রাকেশ বাবু বললো ঠিক আছে, যখনই সময় পাবে কিন্তু আসবি, কিন্তু মন খারাপ করিস না, আমরা তো আছি। তো তার কিছু মাস, কয়েক মাস পরে মানে অজয় একটি মেয়ের সাথে পরিচয় করে মা বাবাকে, যে যে মা মা আর বাবা, এর নাম হচ্ছে পিয়ালি। তো এক পরিচয়তেই 2-3 মাসের মধ্যে বিয়ে করে নিল ওরা। তো ওর রাকেশ বাবু তো দেখে অবাক, ওনার স্ত্রীও দেখে অবাক, যে মনে হচ্ছে 2 মাস গেল না গেল তার মধ্যেই মানে নতুন একটি বিয়ে করে নিল। মানে তাইকে তাহলে কি তুই রিম্পাকে ভুলে গেলি তুই? ও বলছে না বাবা, দেখো রিম্পা তো চলে গেছে, ওকে তো আর ফিরে আনা সম্ভব নয়। তো আমার যে ছেলে মেয়েগুলি আছে, ওকেও তো একটু নতুন মা চাই। তো ওই জন্য আমি পিয়ালিকে বিয়ে করে আনি। কিন্তু রাকেশ বাবু আর ওনার স্ত্রীর কিন্তু পিয়ালিকে কিন্তু খুব একটা পছন্দ করেন না, মানে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু ওনার মানে উনি কিন্তু পছন্দ করেন না। কিন্তু যখন বললো যে দুটি বাচ্চা আছে সামলা মা পাবে নতুন, তখন বললো যে ঠিক আছে, কোনো রকমে মেনে নিল আর কি। তো তারপর কিন্তু রিম্পা কিন্তু, এই সরি, পিয়ালে কিন্তু ওই দুই ছেলে মেয়ে কখনোই সেরকম ভাবে কেয়ার করতো না, কিন্তু বোকাঝোকা করতো, একটু কিছু করলেই বোকাঝোকা করতো, কেয়ার করতো না, মানে নিজের ছেলে বলে মনেই করতো না বলতে গেলে। আর অজয়ও কিন্তু সময়ের সাথে সাথে ওই পিয়ালির মতনই হয়ে গেছে। দুই ছেলের বাবার কাছে যেত, বাবা ইয়ে করতো, কিন্তু আগের মতো আর আদর করতো না ওর বাবা, মানে কেমন যেন একটা হয়ে গেছিল আর কি। তো এক সময় ছেলেটি দাদু দিদাকে বলে যে বাবা আর আগের মতো নেই, বাবা আমাকে আর ভালোবাসে না। তো তখন রাকেশ বাবু বললো যে বাবা তুই চিন্তা করি না, বাবা তো কাজে ব্যস্ত থাকে, অফিসে থাকে, কাজের চাপ থাকে। তো বললো মা তো আছে, মা তোদেরকে খেয়াল রাখে না? কিন্তু তখন ওর বোনটি কেঁদে উঠলো, মেয়েটি। তো বললো যে মা আমাদের খেয়াল, নতুন মা যে সে আমাদের খেয়াল রাখে না। তো তখন একটু সন্দেহ হলো রাকেশ বাবুর। তো রাকেশ বাবু বারবারই লক্ষ্য করছিল যে ছেলেমেয়েগুলোকে বারবার বকাঝকা করছে কোনো কারণবশতে, হঠাৎ একটু কিছু হচ্ছে বকাঝকা করছে। তো একদিন হঠাৎ পিয়ালি চা খাচ্ছিল সকাল দিকটাতে, সকাল দিকতে চা খাচ্ছিল, তো হঠাৎ করে ছেলেটি ভুল করে ধাক্কা মেরে ফেলে, মানে মিস্টেকলি ধাক্কা পেয়ে যায়, বাচ্চা ছেলে তো। তো চায়ের কাপটা হাত থেকে পড়ে যায়। তো তো পিয়ালি করে কি তখন ওকে বেল্টে করে মারতে শুরু করে, অনেকগুলোই বেদ মারলো বলতে গেলে, গায়ে লাল দাগ পড়ে গেল। তো তখন রাকেশ বাবু এসে সঙ্গে সঙ্গে ধরলো। তো রাকেশ বাবু পড়া ভাষায় তখন কথা বললো যে ও মায়ে তুমি কই কি করছো, এই ছেলেটাকে এরকম ভাবে মারছো কেন? তখন পিয়ালি বলছে যে দেখুন বাবা, আপনি নিজেই দেখুন আপনার নাতি কি করেছে। তো বললো ঠিক আছে, ভুল করে বাচ্চা ছেলে তো হয়ে গেছে, তা বলো তুমি এভাবে তুমি তাকে মারবে? এইভাবে মারা তো এই অধিকার তোমাকে কেউ দেয়নি।
আর এই বাচ্চাগুলোর মুখে শুনেছি কিন্তু তুমি কিন্তু ওটাও কিন্তু দুই বাচ্চাকে কিন্তু ভালোবাসছো না, ওদের পিছনে সবসময় লেগেই আছো বলতে গেলে, বকাঝকা করছো কোনো কারণবশতই। তো ওটা তোমাকে দেখভাল করার জন্য নিচে যে নতুন মা বাবা বাচ্চাগুলো আর ও যে স্ত্রী, তো বললো যে না, তো সেই ব্যাপারে তো কোনো ওদের আমাকে কিছু বলেনি। তো আমার কালকে আবার নিজের ছেলে হবে, তো তাদেরকে কে দেখবে তখন? তো আর রাকেশ বাবু আর কথা বলার না, তো টুকটাক চলে গেল। মানে দেখলো এই মেয়ের সাথে পারা মুশকিল আছে আর কি। তো রাকেশ বাবু রাত্রিবেলা শুয়েছিলেন, হঠাৎ করে ওনার স্ত্রী ওনাকে ডাকে যে হ্যাঁ গো, আমার এতদিন পর, মোটামুটি বিয়ে তো 1-2 মাস হয়ে গেল ওদের, তো এতদিন পর হঠাৎ করে মাথায় আমার একটা জিনিস কিন্তু মনে পড়লো। এই পিয়ালিকে কিন্তু মাঝে মাঝে আমার ছেলের মোবাইলের ফোনে মাঝে মাঝে কিন্তু দেখেছি, একে ফোন করতে দেখেছি, এমনকি ছবিও কিন্তু আমি আমার ছেলের গ্যালারিতে দেখেছি। কিন্তু আমার এতদিন পর কিন্তু মনে পড়লো হঠাৎ। তো তখন বললো যে তুমি একদম শিওর তো? বললো না, এক কাজ করি, ও আসুক, অজয় আসুক, ওর ফোনটা গোপনে একবার দেখবো যাতে পিয়ালেও না বুঝতে পারে। তো রাকেশ বাবু রাত্রিবেলায় হঠাৎ একদিন ওর ফোনটা চেক করলো, আস্তে আস্তে মানে ফোনটা নিয়ে চলে গেল আর কি, গিয়ে চেক করলো, দিয়ে দেখছে অনেক ছবি ওর সাথে তোলা, মানে পিয়ালির সাথে অজয়ের অনেক ছবি আছে, প্রচুর অন্যান্য জায়গায় আছে। আর ছবিগুলো কিন্তু মোটামুটি অনেক পুরনো, মানে মোটামুটি 5-6 মাসের পুরনো ছবিগুলোকে, রিসেন্ট ছবিও আছে। তো তারপর সবকিছু বুঝে মোবাইলটি রেখে দিয়ে এলো। তো এবার ওরা মানে স্বামী স্ত্রী, রাকেশ বাবু আর ওনার স্ত্রী, তখন একটু সন্দেহ হলো মনে, যে তাহলে এরা দুজন চক্রান্ত করে রিম্পাকে মেরে দেয়নি তো? হয়তো রিম্পাকে এরাই মেরেছে, আমার ছেলেও হয়তো সাটে আছে, সাপোর্টে এই মেয়েটির। তো বললো যে হ্যাঁ হতে পারে, এখন যা সিচুয়েশন দেখছি এটা কিন্তু যে একবার অসম্ভব তা বলা যাবে না। তো হঠাৎ একদিন একটি আশ্চর্যজনক ঘটনা কিন্তু ঘটলো, একটি অলৌকিক ঘটনা ঘটলো। তো দুই ছেলে মেয়ে তো নতুন মাকে পছন্দ একবারই করে না, কিন্তু বাবাকে ওরা ভালোবাসে যেহেতু, কিন্তু বাবা কিন্তু আগের মতো আর নেই। তো হঠাৎ একদিন সজরে একটা, মানে কি বলবো, সেই একটা কাপ সজরে এসে মাথায় লাগে পিয়ালির ঘরে, মোবাইল ঘাটছিল, কার সাথে কথা বলছিল, সেই সময় সজরে একটি কাপ সোজা এসে মাথায় লাগে। তো ওর মাথায় একটু মানে রক্ত বেরোয় আর কি। তো তখন রেগে ওই বাচ্চাগুলোকে মানে মারতে আসে যে তোরাই কিছু করেছিস, তোরাই হয়তো ছুড়েছিস আমাকে, তোরা তোমাকে পছন্দ করিস না, হয়তো তুই তুই হয়তো ছুড়েছিস। বলে আসুক তোর বাবা, তোদের আজকে দেখাচ্ছি। তো তখন তার আগে রাকেশ বাবু দেখতে পেলো যে বৌমা তুমি কি বলছো উল্টো পাল্টা কথা, কাপ কত উপরে আছে দেখা, আর ওর ও বাচ্চা ছিল তো, ওর অত লম্বা যে ওর কাপ, কাপের কাছে ওর হাত চলে যাবে একেবারে, তুমি যে অসম্ভব কথা বলছো। তো তাহলে তখন তাহলে আমার মাথায় মারলোটাকে তখন? তো বললো দেখো, এটা তো সম্ভব না, এইটুকু বাচ্চা ছেলে অত উপরে তো আর যেতে পারবে না, আর আশেপাশে কোনো টুলও রাখা নেই যে তুমি বলতে পারো যে টুলের থেকে নিয়ে মেরেছে তোমাকে, এরকম কোনো প্রমাণও নেই তোমার কাছে। তো তখন কিন্তু পিয়ালের মনে একটা খটকা লাগলো যে কথাটা তো কিন্তু ঠিক, শ্বশুর শাশুড়ি ওই রুমে আছে আর এরা খেলছে এইখানে, আর ওরা এত লম্বা নয় যে হাতটা ওখানে পৌঁছে যাবে, তাহলে কে মারলো? ও কিন্তু একটু মানে ভয় পেলো আর কি, যে কি ব্যাপার হলো বুঝতে পারলাম না আমার সাথে। তো 2-4 দিন পর আবার আবার এইরকম একটি ঘটনা ঘটলো। হঠাৎ ও বাগানে জল দিচ্ছিল, বাগানে জল দিয়ে এসে
মানে সন্ধ্যের দিকে বাগানে জল দিয়ে এসে ও মোবাইল নিয়ে কার সাথে কথা বলছিল, হয়তো ওরই মা বাবার সাথে। তো হঠাৎ করে লাইনটি চলে যায়, কারেন্ট চলে যায়। তো ও মোমবাতির খোঁজে যায়। তো তখন হঠাৎ করে মনে হয় কেউ যেন ওর গলা দুটি ধরে আছে, মানে পিয়ালির দুটি গলার ধরে আছে। দুটো হাত কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু মানে শরীরটা পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে দুটো হাত যেন গলার টিপে ধরে আছে। এটা কিন্তু ও ক্লিয়ার ভাবে বুঝতে পারছে, কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না, ঝাপসা যেন, কিন্তু গলাটা টিপে ধরেছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলো, এটা এই দুটি হাত মেয়ে মানুষের, কোনো হাতে চুড়ি ছিল, রং বেরঙের চুড়িগুলো ছিল আর কি। তো ও কোনো করে ভয় ও বাড়ির থেকে বেরিয়ে এলো। ভয়ে এসে জোরে জোরে নিঃশ্বাস দিতে লাগলো, প্রচন্ড ভয় পেয়ে গেল। তারপর আসে রাত্রিবেলায় ও যে একটু কাজের জন্য বাইরে গেছিল আর কি, কাজের সূত্রে বাইরে এসে তখন অজয়কে বলে যে আমার সাথে এই হয়েছে। তো অজয় প্রথমে কিন্তু বিশ্বাস করতে চায় না, পরে কিন্তু নানা অলৌকিক ঘটনা ঘরে ঘটতে থাকে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ওই দুই ছেলে মেয়ে রাকেশ বাবু আর ওনার স্ত্রীর সাথে কিন্তু কোনো কিছু খারাপ ঘটেনি, যা ঘটছে কিন্তু পিয়ালির সাথে। এমনকি অজয়ের সাথেও কিছু অলৌকিক ঘটনা ঘটে। তখন অজয় বুঝতে পেরে যায় যে এ আর কারোর আত্মা নয়, এ রিম্পার আত্মা। ওই এসব করছে, তাই কাজ করে ও সব জিনিসপত্র, ওর যা জামা কাপড় আছে বা শাড়ি আছে জ্বালিয়ে দিই। তো জ্বালানোর আগেই সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে ওর বাবা রাকেশ বাবু, ও তুই কি করছিস এগুলো? বললো যে না, রিম্পার আত্মা এই ঘরে আছে, ওই জন্য আমি ওর সব জিনিস জ্বালিয়ে দিতে চাইছি। তো তখন সঙ্গে সঙ্গে হাতটা ঝেঁকে দেয় রাকেশ বাবু, খবরদার ওর জিনিসপত্র হাত দিবি তুই। ও আমার বৌমা না, ও আমার মেয়ে ছিল। তো ভাবনার যেন কোনোদিন এরকম না দেখি কিন্তু, তাহলে তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তো অজয় চলে গেল ওখান থেকে রেগে। তার 2-4 দিন পরেই রাকেশবাবু সন্ধ্যাবেলায় উনি পেপার পড়ছিলেন, একটা নিউজ মানে পড়ছিলেন আর কি। তো সেই সময় হঠাৎ দেখে পাশের রুমে রান্নাঘরে হঠাৎ কেউ যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তো কান্নার আওয়াজটা কিন্তু শুনতে পান। আর সেদিন অজয় আর পিয়ালি আর দুই ছেলে মেয়ে বাইরে গেছিল শপিং করতে, আর ওনার স্ত্রী পাশের বাড়িতে গিয়েছিল গল্প করতে। তো বাড়িতে উনি একা ছিলেন তখন রাকেশ বাবু। তো হঠাৎ উনি গিয়ে রান্না করে দেখলেন একজন দাঁড়িয়ে আছে। তো হঠাৎ বললো তুমি কে, জোর গলায় বললো তুমি কে, তুমি এভাবে আমাদের ঘরে ঢুকলে কি করে? তো তারপর আস্তে আস্তে মুখটি ঘুরালো, মুখটা ঘুরিয়ে রাকেশ বাবু কিন্তু প্রথমে একটু ভয় পেয়ে যায় কিন্তু। তো আর কেউ ছিল না, ছিল রিম্পা। তো তখন কাঁদছিল। তো রাকেশ বাবু প্রথমে কিন্তু ভয় পেয়েছিলেন, কিন্তু তার পর মুহূর্তে বললেন যে রিম্পা তুই? তো বললো হ্যাঁ বাবা আমি, আমাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, তার সাথে আপনার ছেলেও জড়িত, অজয়ও জড়িত। তারপর সব ঘটনা, তারপর পুরো ঘটনাটা বললো। তারপরে সব কিছু শুনে তখন ও রিম্পার মাথায় হাত দিল যে ঠিক আছে দাঁড়া, এবার আমি দেখছি কি করা যায়। তো পরে ও ওনার স্ত্রীকেও সব ঘটনা জানায়। তো ওনার স্ত্রী কিন্তু অবিশ্বাস করলেন না ওনাকে, যে হ্যাঁ বর্তমান টাইমে অজয় যা হাব ভাব দেখছি এটাতে কিন্তু অসম্ভব কিচ্ছু না। তো তো ও গোপনে শুনতে পেল যে অজয় বিয়ের 5-6 মানে বিয়ে মানে বাচ্চা হওয়ার পরও 5-6 মাস পর ও পিয়ারের সাথে ওর চাকরির সূত্রে দেখা হয়। সেই সময় ওদের ভাব হয়। তখন পিয়ালি ওকে আইডিয়া দেয় যে তুমি যদি তোমার স্ত্রীকে না চড়াও তাহলে আমি তোমাকে বিয়ে করবো কি করে।
তো তখন অজয় বললো যে হিল স্টেশনের প্রোগ্রামটা করে, মানে স্কুটিতে যে ধাক্কা দিয়ে গেছিল সেটা পিয়ালি ছিল তখন। ওরা প্ল্যান করে রিম্পাকে মেরে ফেলে। তো কিন্তু কোনো প্রমাণ তো পাওয়া গেল না, প্রমাণের অভাব হওয়ার জন্য ওরা কিন্তু পুলিশ কোনো স্টেপ নিতে পারলো না। কিন্তু মাঝামাঝি ওদের সাথে বিভিন্ন রকম রাত্রেবেলা ঘটনা ঘটতে থাকলো। ওরা ভাবলো যে আমরা তো আইনের চোখে ধুলো দিয়ে দিলাম, কোনো প্রমাণ যেহেতু নেই সেহেতু কি বিষয়ে পুলিশ আমাদের অ্যারেস্ট করবে। তো অজয় আর রিম্পা মনে মনে হাসতে শুরু করলো, মানে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো যে আমাদের কেউ কিছু করতে পারবে না, কারণ কোনো তো প্রমাণ নেই। কি প্রমাণ নেই? প্রমাণ ছাড়া তো কাউকে আর তুমি হয়তো অ্যারেস্ট করা যায়, কিন্তু ফাঁসি বা কোনো যাবজ্জীবন তো দেওয়া সম্ভব নয়। তো ওরা বললো যে আমরা বেঁচে গেলাম, কিন্তু ওদের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ভৌতিক ঘটনা ঘটতে লাগলো ওদের সাথে। দিয়ে লাস্টে ওই ওরা স্বামী স্ত্রী পাগল হয়ে গেল বলতে গেলে। তো পাগল হওয়ার পর তো সঙ্গে সঙ্গে ওর বাবা খবর দেয় যে ছেলেকে নিয়ে যাও পাগলা করতে, ছেলে বৌমা দুজনেরই মানসিক অবস্থা খারাপ। তো ওরা তো রাকেশ বাবু কিন্তু বুঝতে পারে যে এটা আর কারোর কাজ নয়, রিম্পারই কাজ, মানে ওনার বৌমারই। তারপর রিম্পা বললো যে যে বাবা আমি ঠিক করেছি তো এগুলো। তো বললো যে মা তুই একবারে ঠিক করেছিস। তো মা ওরা যা শাস্তি পেয়েছে, মানে ওরা যে ফাঁসি হয়ে গেলে তো ওদের তো মুক্তি হয়ে গেল, তো ওরা যা শাস্তি পেয়েছে সেটা যথেষ্ট, অনেক শাস্তি পেয়েছে। তো তুই মা বরং এবার শান্তিতে বরং থাক, তোর যা কাজ, তোর যা কাজ আছে আমরা করে দেবো, মানে সাধ্যর কাজ আর কি, তো শান্তির কাজ। তো তার কিছুদিন পরে এত শান্তির কাজ হলো। আস্তে আস্তে দেখতে পেলো রাকেশবাবু যে ওনার রিম্পা আস্তে আস্তে ও চলে যাচ্ছে, মানে ওর আত্মারা শান্তি পেয়েছে আর কি। মানে এবার বুঝলো যে রিম্পা শান্তি পেয়েছে আত্মাটি। আর ছেলে দুটিকে বললো যে জড়াত করে প্রণাম কর, এটি হচ্ছে তোদের মা। তো তারপর থেকে কিন্তু রিম্পাকে আর দেখা যায়নি এই বাড়িতে। তো দাদু ঠাকুমাই কিন্তু ছেলেগুলিকে মানুষ করলো। তো এই ছেলে মেয়ে তো আজকে বড় বড় চাকরি করছে আজকে। তো এই ছিল আজকের প্রতিশোধের গল্প। তো বন্ধুরা গল্পটি আজকের কেমন লাগলো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে।